আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ সাঈদী, তিনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে কি তিনিও কারাগারে থাকতেন এটি মাজহারুল ইসলামের মতন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন শহীদ সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে কারাগারেই মেরে ফেলেছে ভারতীয় এজেন্ট শেখ হাসিনা, তার গোষ্ঠীর লোকেরা তাকে ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছে। এটা সারা বিশ্ব জানে। কিভাবে তাকে গাজীপুরের কারাগার থেকে হার্টের চিকিৎসার কথা বলে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে কারাগারে। তো 5 আগস্ট আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। জুলাই বিপ্লবের পর 5 আগস্ট 2024-এ দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে ভারতে, দিল্লিতে, এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়েছে, দেশ মুক্ত হয়েছে। তো এই সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যদি ওই সময়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে ফেলা না হতো, তিনি যদি জীবিত থাকতেন তাহলে কি তিনি এটিএম মাজহারুল ইসলামের মতো আজও কারাগারে থাকতেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জানেন যে 5 আগস্ট পরবর্তী আজকে 9 মাস চলছে। এখন পর্যন্ত জামাত ইসলামের সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা এটিএম মাজহারুল ইসলাম সাহেব এখন পর্যন্ত কারাগারে রয়েছে। তাহলে কারাগারে যদি তাকে যদি বিষ প্রয়োগে বা ইনজেকশনে মেরে ফেলা না হতো দেলোয়ার হোসেন সাঈদীকে, তিনিও তো কারাগারে থাকতেন। তাহলে কারাগারে থাকলে 5 আগস্ট পরবর্তী জামাত ইসলামী কি করত? তাকে কি বের করতে পারতো, না তিনি কারাগারেই থাকতেন? এটাই মাজহারুল ইসলাম যেভাবে আছে, এই প্রশ্নটা আমার কাছে ঘুরপাক খাচ্ছে। এটি মাজহারুল ইসলামের মুক্তি নিয়ে নানান ধরনের কথা। একবার ঢাকায় বড় একটা প্রতিবাদ সভা করা হয়েছে, যেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আমি নিজেও গিয়েছিলাম। তাকে মুক্তি দেওয়া কেন হচ্ছে না, মুক্তি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন জায়গায় এটি মাজহারুল ইসলামের মুক্তির ব্যাপার নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। কেউ কেউ বলছেন জামাত ইসলামের অনেক নেতারা চান না এটি মাজহারুল ইসলাম বের হোক। কেউ কেউ বলছেন তার বাড়ি রংপুর, এ কারণে জামাত ইসলামের কিছু অঞ্চলভিত্তিক সিন্ডিকেট আছে যারা বড় বড় পদে আছেন, ক্ষমতায় আছেন, দলীয় পদে, তারা চান না এটি মাজহারুল ইসলাম বের হয়। আবার কেউ কেউ বলতেছেন যে এটি মাজহারুল ইসলাম অনেক বড় নেতা, তিনি বের হলে হয়তো অনেকের সমস্যা হতে পারে, বড় পদ চলে যেতে পারে, তিনি হয়তো বড় পদ অলঙ্কিত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের কথাবার্তা, সমালোচনা জামাত ইসলামের মতন ইসলামী সংগঠনের সাথে যায় না, মিলে না। জামাত ইসলাম একটি বলা হয়ে থাকে ক্যাডার ভিত্তিক, যদিও ক্যাডার শব্দটা এখন জামাত ইসলাম ব্যবহার করবে না বলেছে। ক্যাডার শব্দ হচ্ছে স্তর। এখানে চেইন অফ কমান্ড আছে, এখানে পরিবারতন্ত্র নেই, এখানে ইজমতন্ত্র থাকার কথা নয়। যদি ইজম কিন্তু আছে, এটা আবার আমি নিজে স্পষ্ট করে বলতে পারি, ইজম আছে এখানে। নোয়াখালী ইজম, সিলেটি ইজম, রাজশাহী ইজম, এসব ইজম টিজম কিছুটা আছে, কিন্তু এটা পরিষ্কার করে বলতে পারি না যে এটা সেই সমস্ত ইজম বা কোন সিন্ডিকেটের কারণেই তাকে বের করা হচ্ছে না এটি মাজহারুল ইসলাম। আসলে সমস্যাটা কোথায়? এটি মাজহারুল ইসলামকে বের না করার জন্য আইনি কোনো দুর্বলতা রয়েছে? জামাত ইসলামী কি তাকে আইনি সহায়তা ভালোভাবে দেয়নি? জামাত ইসলামের আইনজীবীরা যেটাকে বলে ঢিলেমি, তার জন্য কোনো ঢিলেমি করা হয়েছে, যে নীরবতা পালন করা হয়েছে, যে সময় হবে হোক, জেলে থাক, কারাগারেই থাক, বা বড় কোনো একটা আন্দোলনের ব্যবস্থা করা যেতে পারতো না? এক দফার
দাবি যেটা, এটাই মাজারুল ইসলামকে মুক্তি দিতেই হবে 5 আগস্ট পরবর্তী। আসলে কোন জায়গায় ব্যর্থতা, আমি কোন জায়গায় গাফলতি, কোন জায়গায় ঢিলেমি আমি বুঝতে পারতেছি না। তবে বিভিন্ন সোসাইটিতে চলাফেরা করি, বিভিন্ন ধরনের আলোচনা কথাবার্তা শুনতে হয় মানুষের কাছে। গতকাল একজন ইউনিভার্সিটির শিক্ষক, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুমার নামাজ একই সাথে আদায় করলাম, তিনি আলাপে আমার সাথে তিনি কিছু রাজনৈতিক কথা বললেন। তিনি মনে করলেন আমি জামাত ইসলামের লোক, তিনি আমার সাথে সেই রাজনৈতিক কথা তুললেন। তিনি হচ্ছেন বিএনপি আদর্শের একজন শিক্ষক। ছাত্র জীবনে তিনি ছাত্র দলের নেতা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি একজন সাংবাদিকও ছিলেন, একজন লেখক, অনেকগুলো বই লিখেছেন, গবেষণা করেন, ডক্টরেট করা। তিনি বললেন এটি মাজারুল ইসলামকে জামাত ইসলাম বের করতে পারে না, এটা তাদের ব্যর্থতা বা ভুল। আমরা যেরকম খালেদা জিয়াকে এক দফা দিয়ে বের করেছি, এটি মাজারুল ইসলামকে সেভাবে বের করা দরকার ছিল। তিনি আরো অন্যান্য কথা বললেন, যেরকম বললেন তাদের দলের কথা, বাম আদর্শের রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছেন, ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ করে তাকে দেওয়া হয়েছে, ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু জামাত ইসলামের বেলায়, জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান আমিরের জামাত, তিনি হয়তো জামাত ইসলামকে ধ্বংস করে দেবেন, এটা তার মন্তব্য, তার ওপিনিয়ন। তিনি হয়তো মনে করছেন জামাত ইসলামের আমির ভালো করছেন না। আবার বলছেন তিনি জামাত ইসলামের রাজশাহী সিন্ডিকেট অত্যন্ত বেপরোয়া এবং শক্তিশালী, তাদের কারণে জামাত ইসলামের শিবিরের বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তিনি উদাহরণ দিলেন যে সাদেক কায়েম এবং সেবকতুল্লাহ যারা শিবিরের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু ইন্টারিম সরকারের উপদেষ্টা হওয়ার কথা ছিল, তারাই কিন্তু নেপথ্যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব সফল করেছে। তা না হলে আওয়ামী লীগ সরকার পড়ে যাওয়ার কথা ছিল না। কিন্তু জামাত ইসলামের রাজশাহী সিন্ডিকেটের নেতাদের কারণে এই সিবগাতুল্লাহ, সাদেক কায়েমরা ইন্টারিম সরকারের উপদেষ্টা হতে পারেননি। কোথাকার কোন মাহফুজ, যাকে আমরা চিনি না, আন্দোলন করেছে কোথায় জানিও না, সে হয় উপদেষ্টা, এটা জামাত ইসলামের ব্যর্থতা, ইত্যাদি ইত্যাদি কিছু কথা তিনি আমাকে বললেন। তো যাই হোক, তার কথায় আমি 100% একমত নই। তিনি তার মন্তব্য আমার সাথে করেছেন। আবার জামাত ইসলামের অনেক লোকের সাথে, যারা সদস্য শপথ গ্রহণ করা, এ ধরনের অনেক লোকের সাথে আমার কথা হয়, তারা এর থেকে ডেঞ্জারাস কথা বলেন জামাত ইসলাম নিয়ে। তারা তাদের মতামত এগুলো তারা লিখিতভাবে পেশ করতেছেন না, মৌখিক আলাপে বলতেছেন। এই যে রাজশাহী সিন্ডিকেট, এ বিষয়ে কিন্তু জামাত ইসলামের নেতাদের কাছে ও সদস্যদের কাছেও আমি শুনেছি, এবং এটি মাজারুল ইসলামের ব্যাপারটা সবচেয়ে আশ্চর্য লাগে। দেখেন লুৎফুজ্জামান বাবর আজকে কত আরামে আয়েসে আছে, খালেদা জিয়াকে রিসিভ করার জন্য সাদা শার্ট পরে, প্যান্ট ভাঁজ করে, টাকনুগুলোর উপরে রেখে খুব সুন্দর নাদুস নাদুস চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সাংঘাতিক মামলার আসামি ছিলেন খালেদা জিয়া, তিনি সব মামলা থেকে মুক্ত। তারেক রহমান ডেঞ্জারাস মামলার আসামি ছিলেন। স্বয়ং ইন্টারিম সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অনেকগুলো মামলার আসামি ছিলেন। তিনিও সরকার প্রধান, রাষ্ট্রের প্রধান, এক্সিকিউটিভ প্রধান নির্বাহী বাংলাদেশে। বিএনপির বহু কেন্দ্রীয় নেতা আছে, বড় বড় মামলা ছিল। মির্জা আব্বাস, তার নামে মামলা ছিল, মির্জা ফখরুলের নামে মামলা ছিল, বহু নেতার নামে জেলে ছিল, বড় বড় সাংঘাতিক মামলার আসামি, তারা আজকে বাহিরে। আওয়ামী লীগ সরকার ভারতের পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন, তারা জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে অনেক উল্টাপাল্টা মামলা দিয়েছে। এটি মাজারুল ইসলামের নামে মিথ্যা মামলা দিয়েছে। এটি মাজারুল ইসলাম, তাকে বলতেই হয় সাধারণ মানুষের ভাষায়, যে অনেকে বলেন না বেচারা কতটা বছর জেল কেটেছেন, তার স্ত্রী মারা গেছে, তিনি প্যারোলে মুক্তি নিয়ে জানাজা পড়িয়েছিলেন, সামান্য সময় তিনি ছিলেন একজন বয়স্ক ব্যক্তি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা ছিলেন। অবিভক্ত ঢাকা সিটির, ঢাকা মহানগরীর তিনি
আমির ছিলেন, তিনি জামাত ইসলামের জয়েন্ট সেক্রেটারি। তার মতন একজন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছিলেন, অনেক বড় বড় পদে তিনি ছিলেন এবং একজন ভালো বক্তা। আমি ব্যক্তিগতভাবে তার বক্তব্য শুনেছি, জানানোই বক্তব্য, তিনি ভালো বক্তব্য দিতে পারেন। আমার মনে আছে এখন থেকে 25 বছর আগের কথা, 2000 সাল, 2001 সালের প্রথম 2000 সাল হবে, হ্যাঁ 2000 সাল বা 99 সালের শেষ দিকে। তখন আমি ঢাকার পল্টনের কাছাকাছি থাকি, বঙ্গভবন ওখান থেকে কাছাকাছি। জুমার নামাজ প্রায় বাইতুল মোকাররমে পড়তাম। তা একদিন জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম উত্তর গেটে একটা জনসভা জামাত ইসলামের, তখন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি দাঁড়ানো ছিলেন, আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ সাহেব ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন, অধ্যাপক গোলাম আজম ছিলেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা ছিলেন এক সারিতে দাঁড়ানো উত্তর গেটে জুমার নামাজ শেষে। তখন এটিএম আজহারুল ইসলাম, তৎকালীন আওয়ামী লীগ সরকার, তখন কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যেভাবে চিৎকার করে সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন শত শত পুলিশ ছিল তার সামনে। সে পুলিশকে উদ্দেশ্য করে, সরকারকে উদ্দেশ্য করে যেভাবে উচ্চ স্বরে শাউটিং করে যেভাবে কথা বলছিলেন, আমার এখনো জন্য সেটা কানে বাজে। এটি আজহারুল ইসলাম অত্যন্ত শক্তিশালী একজন নেতা, শক্তিশালী ইমানি নেতা। তার বক্তব্য অত্যন্ত জ্বালাময়ী, শক্তিশালী। তার মতন একজন নেতা কেন 9 মাস এখন পর্যন্ত দেশ পাঁচ আকর্ষণ করে থাকতে পারে? এখন জামাত ইসলামের আইনি ব্যর্থতা, না তারা ইচ্ছে করে গাফলতি করতেছে, এটা অনেকেই প্রশ্ন করছেন। আমি ব্যক্তিগতভাবে এখন কোনোটাই বলতে পারি না যেটা কোনটা সত্য হতে পারে। না, ইসলামী দলগুলোর এই সবসময় হয়ে থাকে। সারা পৃথিবীর সমস্ত কর্নেল মুসলিমিন ব্রাদারহুড যারা যারা আছে, মিশরে, অন্যান্য ইসলামিক দেশগুলোতে ইসলামিক দলগুলোর এই ভাগ্য বরণ করতে হয়? এটাই কি তাদের এই কালচারের মতো তাদের থাকতে হয়? এখানে কি তাদের এই জুলুমের শিকার সবসময়ই হতে হয়? এটাই কি? এটা জামাত ইসলামের কোনো নেতা সান্ত্বনা দিয়ে বক্তব্য দিয়েছেন অলরেডি, আমি শুনেছি যে জামাত ইসলামিক দলের এভাবেই সমস্যা হতে থাকে। তো জামাত ইসলামের ব্যাপারে কোন একজন আবেগপ্রবণ তরুণ নেতা বলেছেন, জামাত ইসলামী যা করে সবই সত্য, এটাই ঠিক, কোনো উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। তিনি আবেগপ্রবণ হয়ে বলেছেন, তার কথাটা আমি এবার মনে করি না তিনি সঠিক বলেছেন। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে জামাত ইসলামের ভুল ত্রুটি হতেই পারে, তারা মানুষ, তারা ফেরেশতা নন। তিনি এবার যেভাবে বলেছেন জামাত ইসলাম কোনো ভুল করে না, সঠিক পথে আছে, এটাই সঠিক, কোনো কথা বলা যাবে না, এটা আবার এক ধরনের বাকশালী স্টাইলের কথা, এটা অতি আবেগে তিনি বলে ফেলেছেন। তো জানি না আসলে কোন জায়গায় গাফলতি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি থাকলেও কিভাবে জেলে থাকা লাগতো এখন পর্যন্ত? এটিএম আজহারুল ইসলামকে যেভাবে বের করা হচ্ছে না, তখনই কি বলা হতো যে এটা ইসলামিক দলের এভাবে সমস্যায় থাকতে হয়, জুলুমে থাকতে হয়? মাঝে মাঝে কি আন্দোলন করতো, যেভাবে এটিএম আজহারুল ইসলামকে নিয়ে আন্দোলন হয়েছিল একবার, তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? এখন তার 27 মে তারিখ দিয়েছে, 2025-এর 27 মে তার আপিল রিভিউ শুনানি। জানি না তিনি মুক্তি পাবেন কিনা। অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ কারাগারে আছেন, মহান আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দিক এবং ইসলামিক এই রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন জামাত ইসলামের উপর আল্লাহ রহমত দান করুক। আসসালামু আলাইকুম।